ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা, আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি, মন্তব্য মির্জা ফখরুলের। যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আল জাজিরার অনুসন্ধান। বেক্সিমকো গ্রুপের দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ, এস আলমের সম্পত্তির তালিকা চেয়ে রিট। বিটিআরসির ৯২১ কোটি টাকা না দিয়ে উধাও ৬ প্রতিষ্ঠান, ৩টিরই মালিক আওয়ামী লীগ নেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/youtube.com/21 চ্যানেল। এছাড়াও সংবাদে আরও থাকছে। বিটিভি মুক্ত হলো বেসরকারি টেলিভিশন চ্যানেল, ১৫ বছরের ক্ষতিপূরণ চেয়ে রিট করার পরামর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হত্যায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষকের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এদিকে হত্যায় জড়িত সন্দেহে ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আদিত্য মামুনের রিপোর্ট। গেল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে পিটুনি দেয় হলের শিক্ষার্থীরা। ক্যান্টিনে খেতেও দেয় তাকে। পরে আবারও উপর্যুপরি হামলা নির্যাতনে অচেতন হয়ে পড়েন তোফাজ্জল। শিক্ষার্থীরা তোফাজ্জলকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পালিয়ে যায় হত্যায় জড়িতরা। নিহত তোফাজ্জল বরগুনা জেলার পাথরঘাটা থানার কাঁঠালতল ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি। পিতামাতাহীন তোফাজ্জলের নেই আপন কোনো ভাই বোন। সকালে শুনি যে ওকে মেরে তারপর হসপিটালের বাইরে রেখে গেছে। আব্বা আম্মা আগেই মারা গেছে, তারপরে ও এদিক সেদিক থাকতো। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। স্যার, আল্লাহর কাছে বলা ছাড়া আমাদের আর কিছু নাই। মানসিক ভারসাম্যহীন হয়ে গেল ৪ বছর ধরে উদ্ভ্রান্ত জীবন যাপন করছিলেন তোফাজ্জল। হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে সাভারে গণপিটুনিতে নিহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। দোষীদের বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী শামীমকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরতদের উপর হামলার ঘটনায় শামীম সামনের সারিতে ছিলেন এমন অভিযোগ তুলে বুধবার বিকালে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে আটক করা হয়। এরপর ধরে নিয়ে দেয়া হয় গণপিটুনি। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এইভাবে একজন মানুষের মারতে পারে না। আমার ছেলে তো খারাপ আছে না, আমার ছেলে মানুষের উপকার করছে, উপকার করে নাই কেউ। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। দোষীদের বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে প্ল্যাটফর্মে হোক না কেন, দ্রুত তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের বিচার নিশ্চিত করা উচিত। এই ধরনের ঘটনা আসলেই কাম্য না। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, কারণ আইন কারোই নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই। প্রশাসন যদি এই বিষয়ে দায় না নেয় তাহলে সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ। প্রক্টর জানান, ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে, আর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে
সিদ্ধান্ত নিয়েছে। নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক যুবক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। ইউনিভার্সিটি ওই যে জাহাঙ্গীরনগর এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা চেষ্টা করেন। দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যেসব এলাকার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া যায়। বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়ে তার বক্তব্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টিও উঠে আসে। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফিল করছে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যরা কাজ করছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কোথায় দেয়া দরকার সে বিষয়েও মত দেন তিনি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অপরাধ বিচারে দ্রুত ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। ওমর ফাহিম, 21 টেলিভিশন। এবার শেখ হাসিনা সরকারের আরেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে তোলার তথ্য প্রকাশ্যে এলো। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, 5 দেশে অন্তত 8,100 কোটি টাকার সমপরিমাণ সম্পদ রয়েছে সাবেক ভূমিমন্ত্রীর। আর এর সবই জানতেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট দুলি মল্লিকের। $1,40,00,000 বিলাসবহুল 5তলা বাড়ি, রোলস রয়েসের দামি গাড়ি। লন্ডনে এমন উচ্চবিলাসী জীবনযাপন সাইফুজ্জামান চৌধুরীর। জানান $4,000 জুতা ও $8,000 স্যুট কিনতে ও পরতে পছন্দ করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এখন কোথায় আছেন জানা যায়নি। তবে 5 আগস্ট শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর দেশ ছাড়েন তিনিও। আপনি কই এখন? আপনি কি বাংলাদেশে? আমি নিরাপদে আছি, আল্লাহ। কোথায় আপনি এখন? 2023 সালে সংবাদ মাধ্যম আল জাজিরা সাইফুজ্জামানের সম্পদের অনুসন্ধান শুরু করে। বুধবার এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া 5 দেশে তার 67 কোটি 50 লাখ ডলারের সম্পদের তথ্য প্রমাণ। I have in Singapore, Malaysia. I have a property in New York, Manhattan. Very nice. প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে তার বাড়ির সংখ্যা 360টি, যার দাম $25 কোটি। যুক্তরাষ্ট্রে রয়েছে 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, 5টি নিউ ইয়র্কে ও 4টি নিউ জার্সিতে। দুবাইয়েও তার ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে রয়েছে অঢেল সম্পদ। সম্পত্তি রয়েছে অন্তত 54টি। I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa
with private lagoon and everything. It's very nice. এত বিপুল অর্থ কোথা থেকে কিভাবে আসতো তার বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ মাধ্যমটি। যুক্তরাজ্যে সাইফুজ্জামানের এজেন্ট রিপন মাহমুদ জানান কিভাবে অর্থ পাচার ও বিদেশি বিনিয়োগের জন্য ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, রিয়েল এস্টেট কোম্পানি ও এজেন্টদের সঙ্গে নিয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সাইফুজ্জামান। He's smart. What he doesn't go big project. When he go big project, authority alert. জানান তার মাধ্যমে বছরে প্রায় $10 কোটি বিনিয়োগ করেন সাইফুজ্জামান। দুবাইয়ে $19.5 কোটি, লন্ডনে $30 কোটি ও যুক্তরাষ্ট্রে $2 কোটি স্টক রয়েছে তার। বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী বছরে $12,000 বেশি বিদেশি নেওয়া যায় না, তাই দুবাইয়ের কোম্পানির সঙ্গে ব্যবসার মাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ নিতেন। সেই অর্থ দিয়ে বিভিন্ন দেশে রিয়েল এস্টেট ব্যবসা চালাতেন। তবে এসব সম্পদের কোনো তথ্য সাইফুজ্জামানের নির্বাচনী হলফনামায় নেই। সাইফুজ্জামান 2014 সালে শেখ হাসিনা সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও 2019 সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পান। এই পদে ছিলেন 2024 সালের জানুয়ারি পর্যন্ত। নিজেই জানান শেখ হাসিনার খুবই কাছের ও বিশ্বস্ত তিনি। My father was very close with Prime Minister actually. I'm also. She knows I have a business here. সাইফুজ্জামান হলেন এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের মামাতো ভাই। তারা মিলে বাংলাদেশে লুটপাটের অর্থনীতির একটি চক্র গড়েছিল। অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে। এরই মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 মাসের জন্য গ্রুপটির সব সম্পত্তি সংযুক্ত করতে বলা হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ এ নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবীর করা রিট আবেদনে গত 5 সেপ্টেম্বর হাইকোর্টের দেয়া আদেশের সত্যায়িত অনুলিপি সম্প্রতি প্রকাশিত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতি দেয়া আদেশে সালমান এফ রহমানের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের অর্থ উদ্ধার এবং বিদেশ থেকে টাকা ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টদের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো। আই ফুললি আন্ডারস্ট্যান্ড এরকম একটা কোম্পানি, বেক্সিমকো বলেন বা অন্য কোম্পানি, একটা কম্পিটেন্ট পারসন, অনেস্ট পারসনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে। এদিকে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চেয়ে রিটের আদেশ রোববার নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চেয়ে রিট করা হয়। একই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রুকনুজ্জামান আবেদনকারীর হয়ে এই রিট করেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পাওনা 921 কোটি টাকা না দিয়ে উধাও হয়েছে টেলিযোগাযোগ খাতের 6টি প্রতিষ্ঠান। এর মধ্যে 3টি প্রতিষ্ঠানের মালিকানায় আওয়ামী লীগ নেতাদের। টাকা উদ্ধারে বিটিআরসি মামলা করলেও নেই কোনো অগ্রগতি। 2012 সালে অভিযুক্ত 6 প্রতিষ্ঠানকে লাইসেন্স পাইয়ে দেয়া ও বকেয়া না দেওয়ার যোগসাজশে বিটিআরসির কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও মামলা করবে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। আদিত্য মামুনের আরও একটা রিপোর্ট। 2012 সালে 6টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। প্রভাবশালী রাজনীতিবিদদের স্ত্রী, পুত্র, কন্যা কেউই বাদ যাননি লাইসেন্স পেতে। এরপর দীর্ঘ এক যুগে বিটিআরসির পাওনা প্রায় 1000 কোটি টাকা না দিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানগুলো। নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমানের কে টেলিকম নামের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গেটওয়ে লাইসেন্স পায়। কে টেলিকমের কাছে বিটিআরসির পাওনা 126 কোটি টাকা। একটাই কথা, আমরা টাকাটা
পেতে হবে। 2013 সালে কে টেলিকমের মালিকানা হাতবদল হয়ে সাখাওয়াত, দেবব্রত চৌধুরী ও রকিবুল ইসলামের নামে হস্তান্তর করা হয়। তাঁদেরও কোনো খোঁজ পাচ্ছে না বিটিআরসি। জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী কন্যার মালিকানাধীন প্রতিষ্ঠান রাতুল টেলিকম, শামসুল হক টুকুর ছেলের নামে ভিশন টেল সহ আরও 3 প্রতিষ্ঠান টেলেক্স, বেস্টেক ও অ্যাপল গ্লোবাল টেকও পাওনা দেয়নি বিটিআরসিকে। এ ঘটনায় মামলা করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি। মামলা হওয়ার পর আমাদের এখান থেকে লিগ্যাল টিমটাও ওদের সাথে ফাইট করতেছে যেন টাকাটা আদায় করতে। দুদক ওখান থেকেও ওরা এক ধরনের মামলা করেছে, বলতেছে যে এই টাকাটা যদি ওরা পেয়ে থাকে ওই টাকাটা দেশে আসছে নাকি এটা প্রমাণ চেয়েছিল। আমরা প্রায় 6-7 মাস আগে দুদককে ডিটেল তথ্য দিয়েছি। দুদক এটা নিয়ে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন করতেছে। পাওনা আদায়ে প্রয়োজনে এনবিআর এবং দুদক সম্পৃক্ত হতে পারে বলে জানান তিনি। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সও বাতিল করবে বিটিআরসি। দায়িত্ব অবশ্যই তৎকালীন কমিশন ওনাদের উপর বর্তায়। যদি মনে করে যে হ্যাঁ আমাদের এখানে ইনভলভমেন্ট আছে, আমি বলবো যে হ্যাঁ ক্যারি অন, দুদক এটা দেখতে পারে। লাইসেন্স নিয়ম অনুযায়ী বাতিল হওয়া উচিত। অভিযুক্ত 6 প্রতিষ্ঠানের লাইসেন্সের বর্তমান অবস্থা জানতে বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের মহাপরিচালকের দেখা পাওয়া যায়নি। খোঁজ করে মেলেনি প্রতিষ্ঠানগুলোর কোনো ঠিকানাও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মাথা থেকে নামল বিটিভির সংবাদ প্রচারের বোঝা। সরকারি নির্দেশে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বিটিভির সংবাদ অন্যান্য চ্যানেলে বিনামূল্যে প্রচারে বাধ্য করে আসছিল আওয়ামী সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই বাধ্যবাধকতা তুলে নেয় স্বস্তি ফিরেছে গণমাধ্যমে। পাশাপাশি 15 বছরের ক্ষতিপূরণ দাবিতে রিট করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিনা খরচে বেসরকারি চ্যানেলে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভির সংবাদ প্রচারে নীতিমালাটি বাধ্যবাধকতায় পরিণত করেছিল হাসিনা সরকার। বিজ্ঞাপন বাদ দিয়ে 15 বছর ধরে বিটিভির একঘেয়ে সংবাদ প্রচারে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছে অন্যান্য চ্যানেলগুলো। 2010 সালের বিধিমালার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ সরকারের কথিত উন্নয়ন এবং তার নিজস্ব অনুষ্ঠানগুলো প্রচারে বাধ্য ছিল বেসরকারি চ্যানেলগুলো। খুবই খারাপ একটা সিদ্ধান্ত ছিল এবং আমরা বহুদিন ধরে এটার ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু সেটি পারা যায় নাই। একটা আমলাতান্ত্রিক জটিলতা ছিল, সরকারের মানে বিভিন্ন সরকারগুলোর রাজনৈতিক সদিচ্ছারও অভাব ছিল এবং এটা বোঝার মতো ছিল আর কি আমাদের কাছে। সেটি তুলে দেওয়াতে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি বলে মানে বলা যায়। হাসিনা সরকার পতনের পর বিটিভির সংবাদ প্রচারের বাধ্যবাধকতা তুলে নেয় সংবিধান অনুযায়ী মুক্ত গণমাধ্যমের যাত্রার একটি সূচনা হলো, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই কর্মঘণ্টা, এই যে বিজ্ঞাপনের আওয়ার, এই যে সংবাদের আওয়ার, সব মিলিয়ে তারা কম্পেনসেশন যেন একটা রিড করতে পারে। আমি স্বাগত জানাই আজকে যে এটিকে তুলে নেওয়া হলো, যে বাধ্যবাধকতা নাই। এইটি দেরিতে হলো। আমরা গণতন্ত্রের দিকে, মুক্ত বুদ্ধিচর্চা, মুক্ত গণমাধ্যম যাই বলি না কেন, এটির দিকে আমরা এগুচ্ছি বলে আমি মনে করি। আর 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বাধ্যতামূলকভাবে বিটিভির সংবাদ প্রচারের বিরোধিতা করেছিলেন। বাধ্যতামূলকভাবে বিটিভির নিউজ প্রাইম টাইমে প্রতিটা চ্যানেলকে ক্যারি করতে হবে। তখন আমি প্রথম এটার প্রোটেস্ট করি। আমি এটা কোন ধরনের কথা? আপনি প্রাইম টাইমে অযাচিতভাবে আপনি চাপাই দেবেন এই ইয়ার টাইম, হু উইল বি আর দি কস্ট অ্যান্ড অল দিস, এটা তো ঠিক না। তার সাথে আমার ফাইট হয়। আমি কিছু না, প্রাইম টাইমে দিলে অ্যাকচুয়ালি সব টেলিভিশন স্টেশনের ক্ষতি হবে। বিটিভির রাহুমুক্ত হওয়ায় গণমাধ্যমের প্রতি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর দায়িত্ব আরও বেড়ে গেল বলে মন্তব্য তাদের। বিটিভি তো মানুষ দেখতো না, যার কারণে বাধ্য করতো বিটিভি দেখানো। কি দেখানো হতো? ঘৃণা দেখানো হতো, হ্যাট্রেট দেখানো হতো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শীতে গ্যাসের সংকট হবে না, বহাল থাকবে বিগত সরকারের করা জ্বালানি খাতের চুক্তি। 1 অক্টোবর থেকে শব্দ দূষণ মুক্ত হচ্ছে শাহজালাল বিমানবন্দর, হর্ন বাজালে শাস্তির ব্যবস্থা। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে।
আসছে শীতে গ্যাসের সংকট হবে না মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান জানিয়েছেন, গ্যাস বিদ্যুৎ বিষয়ে বিগত সরকারের সময়ের করা চুক্তি বহাল থাকবে। তবে চুক্তিতে দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ভোলার গ্যাস ঢাকায় আনতে পাইপলাইন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। তাওহিদুর রহমানের রিপোর্ট। ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি উত্তোলনযোগ্য গ্যাস আছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে এমন তথ্য উঠে আসে। সচিবালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ে অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা জানান, শাহবাজপুর, ভোলা নর্থ এবং ইলিশায় মোট গ্যাসের পরিমাণ 2 TCF, তবে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ 1.43 TCF। গণমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয় বলেও জানান তারা। রিসোর্সটা আসলে কোনোভাবেই ঘোষণা করার মতো কোনো কিছু না, কিন্তু সেখানে 2.6 TCF রিজার্ভ আছে বা পসিবল রিজার্ভের কথা বলা হয়েছে। ইভেন পসিবল রিজার্ভও বলা যাবে না, এটা রিসোর্স হিসাবে বলা যেতে পারে, রিজার্ভ হিসেবে বলা যাবে না। অর্থাৎ যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা সত্যি খুব আই উইল সে মিসলিডিং। বিগত সরকারের অনুমোদন দেয়া বিদ্যুৎ ও গ্যাস বিষয়ক নানা প্রকল্পের চুক্তি অব্যাহত রাখার কথা বলেন জ্বালানি উপদেষ্টা। অতীতের ব্যাপারে আমরা যেহেতু কমিটি করছি, সেই কমিটির ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে। আসছে শীত মৌসুমে জ্বালানির সংকট মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে, কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যে আমরা করতে পারবো। বিদ্যুতের সমস্যা কেটে গেছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা শব্দ দূষণ মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরের 3 কিলোমিটার এলাকায় হর্ন বাজালে এবারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অক্টোবরের প্রথম দিন থেকেই বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা হবে। মানিক শিকদারের রিপোর্ট। প্রতিদিন 37,000 যাত্রী চলাচল করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশের প্রধান এই বিমানবন্দর আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এই এলাকা শব্দ দূষণে তীব্র। বিমানবন্দর সড়কে প্রায় সব সময় যানবাহনের চাপ, কারণে অকারণে হর্ন বাজানোর ফলে সৃষ্টি হয় তীব্র শব্দ দূষণ। ফলে এয়ারপোর্ট এরিয়াতে হর্ন বাজানো নিষেধ থাকতে হবে ফার্স্ট অফ অল। আর যদি আমাদের ভাষাতে আইন আছে বাট ইমপ্লিমেন্ট হয় না, ট্রাফিক সিস্টেম মেনটেন করলেও দেখবেন আপনি 50% শব্দ দূষণ কমে গেছে। দীর্ঘ যাত্রার পর বিমানবন্দর এলাকায় এসে শব্দ দূষণের শিকার হচ্ছেন যাত্রীরা, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আমরা চাই যে এয়ারপোর্টের মতো এয়ারপোর্টের যে আশেপাশে যত এলাকা আছে, মানে যাতে কর্তৃপক্ষ এমন একটা ব্যবস্থা গ্রহণ করে যাতে এই আশেপাশে কোনো ধরনের হর্ন বাজানো না হয়। এটা আসলে কোনো সরকার চেঞ্জ করতে পারবে না, এটা আমাদের নিজের বিবেকটা চেঞ্জ করতে হবে। তাহলে এই পরিস্থিতিতে বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ রোধে উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের যে মাননীয় অ্যাডভাইজার আছেন সৈয়দা রিজওয়ান হাসান, ওনার উদ্যোগের সাথে উনি আমাদেরকে সম্পৃক্ত করেছেন এবং উই হ্যাড এ মিটিং। সমস্ত স্টেক হোল্ডার যারা আছে, সিটি কর্পোরেশন, ভিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়েজ, মিনিস্ট্রি, ডিফেন্স লাইন মিনিস্ট্রিজ, তারপরে আমরা সিভিল এভিয়েশন অথরিটি, আমরা সবাই মিলে এই উদ্যোগটা গ্রহণ করি। 1 অক্টোবর থেকে বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকার 3 কিলোমিটার জুড়ে নীরব এলাকা কার্যকর করা হবে। বিমানবন্দর এবং 3 কিলোমিটার এলাকা, বিমানবন্দর সেন্টারিং করে ওইদিকে 1.5 কিলোমিটার, এদিকে 3 কিলোমিটার এরিয়া আমরা হর্নমুক্ত এলাকা ঘোষণা করব। বেসিক্যালি 2 কিলোমিটার স্টার্টিং ফ্রম 3 কিলোমিটার 500 মিটারতে ওনাদের ওয়ার্নিং দেওয়া শুরু হবে যে শব্দ পরিবেশ সামনে নীরব এলাকা, হর্নমুক্ত এলাকা, সো যাতে যারা ওখানে আসবেন তারা যেন মেন্টালি রেডি হয়ে যান, সো আমরা হর্নের শব্দটা কমে যায়। সবাইকে শব্দ দূষণ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান বেবিচক চেয়ারম্যান। সেই দূষণটাকে আমরা মুক্ত করতে পারবো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান। 100 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া এই মামলার অন্য আসামিরা হলেন আজিজ আহমেদের 2 ভাই হারিস ও জোসেফ, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও র‍্যাব 3-এর সাবেক অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে আরও 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আলোচিত আবুল হাসানকেও 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া আলাদা 2 হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ তারিকুল ইসলাম। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও আদালতে নেওয়া হয়। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। মহানগর হাকিম আদালতে 7 দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। এছাড়া দোহার থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিচারিক আদালতেও সালমান এফ রহমানের রিমান্ডের আবেদন করা হয়। সাকিব হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এই মুদ্রাগুলো কোথা থেকে আসলো এবং তাদের কাছে কী পরিমাণ মুদ্রা অন্য কোনো জায়গায় লুকিয়ে আছে সেগুলি বের করার জন্য এবং তারা কী পরিমাণ মুদ্রা বিদেশে পাঠিয়েছে তদন্ত করার জন্য বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রসিকিউশন এবং মামলার আয়ুসাপ কোনো কিছু তথ্য উপাত্ত পায় নাই এবং তথ্য উপাত্ত বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারে নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয় শাহজাহানপুর থানার মামলায় পুলিশের 2 সদস্য সোহেলুর রহমান এবং সজীব সরকারকে আরও 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছেন মামলা দুটির তদন্ত কর্মকর্তা। মোহাম্মদ তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাতে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ফরিদপুর 4 আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বারবার হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। নির্বাচনে হেরে সাধারণ জনগণের উপর হামলা করতেন জাফরুল্লাহ। জনসম্মুখে দিতেন সরাসরি হত্যার হুমকি। যদি কোনো বাধা দেয়, নৌকার লোককে যদি অপমান করে, ওই সময় গুলি করে সবাই ফেলাবো। বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশান থেকে জাফরুল্লাহকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে রাত 3:30টার দিকে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের কোম্পানিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে চুরি করে তোলা পাথর ও বালুর গাড়ি থেকে চাঁদা তোলেন কয়েকজন যুবক। এ সময় চাঁদা আদায়ের অভিযোগে সমন্বয়ক পরিচয় দেয়া সাবেক ছাত্রলীগ নেতা আবু সাইদ রবিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া, সদর ওয়ার্ড জামাতের সভাপতি হাসান আরিফ জুবায়েরকে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়। জনতা ছাত্র সহ তাদেরকে আটক করা হয়। তাদেরকে স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, মামলা রুজু হয়েছে, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয় 6টি লক্ষ্য সামনে রেখে নতুন এই দলের উদ্দেশ্য বাংলাদেশ পুনর্গঠন। হাফেজ মাওলানা মাহমুদ আব্বাসকে সভাপতি করে আত্মপ্রকাশ হওয়া দলটির নেতারা জানান, ইসলামী ঐক্য ও চেতনা বাস্তবায়নে সকল মুসলিম দলের মধ্যে একতা চান তারা। এ সময় দ্রুত নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানায় ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি। আমাদের লক্ষ্য রাষ্ট্রে বিদ্যমান সকল বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা শিগগিরই জিয়াউর রহমানের ছবি স্থাপন করে তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে সঠিকভাবে মূল্যায়ন করার দাবি জানান। প্রকৃত সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবে জিম্মি করে একটি চক্র সবসময় সুবিধা এবং ফায়দা লুটেছে বলেও অভিযোগ করেন তারা।
এক শ্রেণীর সাংবাদিকরা পতিত সরকারের দালালি করে এবং লাঠিয়াল বাহিনী হয়ে নিজেদের আখের গুছিয়েছে বলেও অভিযোগ করা হয়। সাংবাদিক নেতারা বলেন, জাতীয় প্রেস ক্লাবে অনেক অসাংবাদিককে সদস্য করা হয়েছে এবং প্রকৃতদের বাদ দেওয়া হয়েছে। মুক্তমত প্রকাশে ভূমিকা রাখে মুক্ত গণমাধ্যম, কিন্তু হাসিনা সরকারের সময় অবরুদ্ধ সব পেশার মতোই ধ্বংস হয়েছে সাংবাদিকতা। একুশে টেলিভিশনকে এমন আক্ষেপের কথা জানালেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি। আক্ষেপ প্রকাশ করেন বিগত সময়ের দালালি সাংবাদিকতায়। এখান থেকে বেরিয়ে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য নির্ভীক সাংবাদিকতায় আস্থা রাখতে চান তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সাবেক স্বৈর শাসনের সময় দেশের বাইরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যারা দেশের জন্য নিরন্তর কাজ করেছেন তাদের একজন নির্ভীক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। শেখ হাসিনার একনায়কতন্ত্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রশ্নে নজর কেড়েছেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতাদের। এক যুগ পর দেশে এসে কথা বলেছেন একুশে টেলিভিশনের সাথে। গণতন্ত্র রক্ষায় দেশের বাইরে থেকেও কিভাবে নিবেদিত কাজ করেছেন তা জানিয়েছেন তিনি। মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে থেকে যারা সব ধরনের চাপ এবং ভয়, ভীতি এবং সংখ্যাকে উপেক্ষা করে যারা এই সাংবাদিকতাকে যারা আপহোল্ড করেছেন, আমি তারা মনে করি যে তারাই বরং সবচেয়ে সাহসী সাংবাদিক। যেমন কনক সারোয়ারের বোন, তাকে কারাগারে থাকতে হয়েছে ভাইয়ের সাংবাদিকতার কারণে। ইলিয়াস হোসেন, তাকে কিভাবে একের পর এক মামলা দিয়ে তার ইনভেস্টিগেটিভ রিপোর্টের কারণে তার রিপোর্টের জবাব না দিয়ে তাদেরকে সাইবার সন্ত্রাসী হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। দেশের স্বাধীন সাংবাদিকতাকে যারা দালালিতে পরিণত করেছে নিন্দা জানিয়েছেন তাদের কর্মকাণ্ডে। আমরা সবাই দালাল হব, এইরকম একটা এইরকম একটা দৃষ্টিভঙ্গি সবাই, কে কার চেয়ে দালালিতে কত আগাবে, এটার একটা প্রতিযোগিতা ছিল। এবং এরা সাংবাদিকতার নামটা তারা ব্যবহার করেছে, কিন্তু তারা দুর্বৃত্ত চিহ্নিত, কিছু কিছু তারা চিহ্নিত হয়েছে, কিন্তু অনেককে আমরা দেখেছি যারা ক্ষতিকর, তারা খুব সহজে আবার খোলস পাল্টে ফেলেছে। এত কিছুর পরও দেশের তরুণদের নির্ভীক সাংবাদিকতায় মুগ্ধ এই পতিতযশা সাংবাদিক। এই প্রজন্ম যারা সাংবাদিকতায় প্রবেশ করছে তারা রিয়েলি যে জার্নালিজম বলতে যা বোঝায়, যে ফ্রি মিডিয়া যেটা বলতে যা বোঝায়, তারা সেখানে কন্ট্রিবিউশনে সক্ষম হবে। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিস্টদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মুশফিকুল ফজল আনসারি। কারণ ফ্যাসিস্টদের তারা ঘুরে বেড়াচ্ছে সর্বত্রই, সুতরাং এখনও আমাদের কাজ শেষ না, আমি মনে করি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সন্ধ্যা সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩২, হামলায় ইসরায়েলের দায় স্বীকার। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। শুক্রবার থেকে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে। স্টেশনটি পুনরায় সচল করতে প্রাথমিকভাবে ২.৫ লাখ টাকা খরচ হয়েছে। এছাড়া এখন থেকে শুক্রবারও যাত্রী সেবা দেবে মেট্রো রেল। আগামীকাল বিকেল থেকে সপ্তাহের ৭ দিনই মেট্রো রেল চলাচল করবে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। ২০২২ সালের ২৮শে ডিসেম্বর দেশে মেট্রো রেলের প্রথম যাত্রা শুরু হয়। পুরো লাইন নির্মাণ কাজ শেষ না হওয়ায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন চলত মেট্রো, কিন্তু জনগণের দাবি প্রতিদিনই মেট্রো রেল চলুক। এই দাবির কথা মাথায় রেখে এখন থেকে শুক্রবার সহ সপ্তাহে প্রতিদিন চলবে মেট্রো রেল। আগামী শুক্রবার ২০ তারিখ ৩:৩০ থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে শেষ হবে। অন্যান্য দিন ১৯৮টি ট্রিপে চললেও শুক্রবার চলাচল করবে ৬০টি। তবে বন্ধ থাকবে মিরপুর ১০ নম্বর স্টেশন। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবানন জুড়ে সমন্বিত হামলায় পেইজার বিস্ফোরণের পর ওয়াকিটকি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এছাড়া এই ঘটনায় আহত হন আরও কয়েক হাজার। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৭টি স্থানে আঘাত হানার দায় স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
একে যুদ্ধের নতুন পর্ব বলছে তেল আবিব, একই সাথে থেমে নেই গাজায় ইসরায়েলের আগ্রাসনও। সব শেষ হামলায় শিশুসহ অন্তত 48 ফিলিস্তিনির প্রাণ গেছে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা, আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি, মন্তব্য মির্জা ফখরুলের। যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আল জাজিরার অনুসন্ধান। বেক্সিমকো গ্রুপের দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ, এস আলমের সম্পত্তির তালিকা চেয়ে রিট। বিটিআরসি 921 কোটি টাকা না দিয়ে উধাও 6 প্রতিষ্ঠান, 3টিরই মালিক আওয়ামী লীগ নেতারা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।